আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ অষ্টম বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্সের অনুমোদন দিয়েছে। 18 মাসের মধ্যে কমিশনকে তাদের সুপারিশ সরকারের কাছে জমা দিতে হবে। মন্ত্রিসভা একই সঙ্গে 2025-26 রবি মরশুমে ফসফরাস এবং পটাশ সারের ওপর 37,952 কোটি টাকার ভর্তুকি দেওয়ার বিষয়টিতেও অনুমোদন দিয়েছে। অতি প্রবল ঘূর্ণিঝড় মান্থা আজ রাতের মধ্যে অন্ধ্র উপকূলের মাছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্যে কাকিনাড়ার কাছে স্থলভাগ অতিক্রম করবে। এদিকে মন্থার প্রভাবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পুদুচেরি সহ দেশের বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন যে বিভিন্ন জাতীয় মহাসড়ক নির্মাণে 80 লক্ষ টনেরও বেশি বর্জ্য পদার্থ ব্যবহার করা হয়েছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ভারতে SJ-100 অসামরিক বিমান উৎপাদনের জন্য রাশিয়ার সাথে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। ইডেনে 4 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা 141 রানে গুজরাটকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্সের অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংবাদ মাধ্যমকে জানান, গঠন হবার পরে কমিশন 18 মাসের মধ্যে তাদের সুপারিশ পেশ করবে। বেতন কমিশনে একজন সভাপতি, আংশিক সময়ের এক সদস্য এবং এক সদস্য সচিব থাকবেন। 8th पे कमीशन को आज माननीय प्रधानमंत्री जी ने अप्रूव किया और ये बहुत बड़ा महत्वपूर्ण फैसला है। अब करीब करीब सभी राज्य सरकारों ने इसमें सहयोग दिया है। 18 मंथ्स के अंदर ये रिपोर्ट आएगी इसकी 8th पे कमीशन। जस्टिस रंजना प्रकाश देसाई को इसका चेयरपर्सन बनाया गया। आप सब पुलक घोष फ्रॉम एंड मिस्टर पंकज जैन हु इज सेक्रेटरी पेट्रोलियम एंड नेचुरल गैस, he will be the members। পাশাপাশি মন্ত্রিসভা 2025-26 রবি মরশুমে ফসফরাস এবং পটাশ সারের ওপর 37,952 কোটি টাকার ভর্তুকি দেওয়ার বিষয়টিও অনুমোদন দিয়েছে। 1 অক্টোবর থেকেই ভর্তুকিযুক্ত দর প্রযোজ্য হবে। এর ফলে কৃষকরা কম দামে এই সার ক্রয় করতে পারবে। তিনি আরও বলেন, পটাশ এবং ফসফরাস সারের ওপর ভর্তুকি আন্তর্জাতিক দরের প্রেক্ষিতে সহজ করা হয়েছে। न्यूट्रिएंट बेस्ड सब्सिडी स्कीम, उसके अंडर फास्फोरस और पोटैश और सल्फर, इसकी जो 28 ग्रेड्स ऑफ PNK फर्टिलाइजर हैं, उन सबका सब्सिडी का प्रोग्राम आज अप्रूव हुआ और फास्फोरस, पोटैश और सल्फर के NPKs इनका रुपीस पर किलोग्राम के ये प्राइसेस डिसाइड हुए। P और S न्यूट्रिएंट्स है जो कि इसमें रबी में काफी बड़ी मात्रा में यूज होते हैं, उसके प्राइस करीब 1 to 10% हायर है कंपेयर टू द प्रीवियस प्राइसेस। অতি প্রবল ঘূর্ণিঝড় মান্থা এখন বিশাখাপত্তনম থেকে 290 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং গোপালপুর থেকে 510 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। ক্রমশ উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে আজ রাতের মধ্যে অন্ধ্র উপকূলের মাছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্যে কাকিনাড়ার কাছে স্থলভাগ অতিক্রম করবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গে সন্ধ্যার পর থেকেই উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। এদিকে বঙ্গোপসাগরের উপর তীব্র ঘূর্ণিঝড় মান্থা উপকূলীয় অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার ফলে অন্ধ্রপ্রদেশেও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ঘণ্টায় 110 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। তীব্র ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশায় রাজ্যের দক্ষিণ এবং উপকূলীয় জেলাগুলিতে আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আজ ভুবনেশ্বরে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন। পুদুচেরির ইয়ানাম জেলাতেও ঘূর্ণিঝড় মান্থার প্রভাব পড়েছে। আজ বিকেল থেকে প্রতি ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। বিভিন্ন স্থানে বেশ কয়েকটি গাছ উপড়ে পড়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘূর্ণিঝড় মান্থার প্রভাবের প্রেক্ষিতে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং তেলেঙ্গানার পূর্ব উপকূলে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য সমস্ত রেল কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আসন্ন ঘূর্ণিঝড়ের জন্য রেলের প্রস্তুতি পর্যালোচনা করার সময় মন্ত্রী একথা বলেন। সমস্ত রেলওয়ে জোনকে উচ্চ সতর্কতায় থাকার এবং ঘূর্ণিঝড়ের পরে ট্রেন পরিষেবা যাতে দ্রুত শুরু করা যায় সে ব্যাপারেও তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। দিল্লি আজ তীব্র বায়ুদূষণ মোকাবিলায় কৃত্রিম বৃষ্টি তৈরির পরীক্ষা শুরু করেছে। দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা জানিয়েছেন যে IIT কানপুর ইনস্টিটিউটের নেতৃত্বে একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে জাতীয় রাজধানী অঞ্চলে কৃত্রিম বৃষ্টি তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দিল্লিতে এই নিয়ে দ্বিতীয়বার এরকম পরীক্ষা হবে। মন্ত্রী জানিয়েছেন, কৃত্রিম মেঘ তৈরির জন্য একটি সেসনা বিমান কানপুর থেকে ওঠে খেকড়া, বুকারি, উত্তর করলবাগ, ময়ূরবিহার, সাদকপুর এবং ভোজপুর অতিক্রম করার পর মিরাট বিমানবন্দরে অবতরণ করেছে। তিনি আরও বলেন যে পরীক্ষার সময় পাইরো কৌশল ব্যবহার করা হয়েছে।
ভারত বেলারুশ পররাষ্ট্র দপ্তরের 8ম দফার বৈঠক আজ বেলারুশের মিনস্কে অনুষ্ঠিত হয়েছে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন যে এই আলোচনায় সচিব সিবি জর্জ এবং বেলারুশ প্রজাতন্ত্রের উপ পররাষ্ট্রমন্ত্রী এভজেনি শেস্তাকভ যৌথভাবে সভাপতিত্ব করেছেন। তিনি আরও বলেন যে উভয় পক্ষ রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পর্যটন, শিক্ষা এবং কনসুলার বিষয়সহ দ্বিপাক্ষিক সম্পর্কের সমগ্র স্তর নিয়ে আলোচনা করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন যে জাতীয় মহাসড়ক নির্মাণে 80 লক্ষ টনেরও বেশি বর্জ্য পদার্থ ব্যবহার করা হয়েছে। নতুন দিল্লিতে ভারতে স্মার্ট রোডের ভবিষ্যৎ বিষয়ক CII সম্মেলনে ভাষণে শ্রী গডকরি বলেন যে পরিবহন খাতে ইথানল এবং মিথানলের মতো জৈব জ্বালানি গ্রহণের ফলে সরবরাহ ব্যয় 5 থেকে 6% হ্রাস পেয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই ব্যয় 1 অঙ্কে নামিয়ে আনা হবে। সরবরাহ দক্ষতার অর্থনৈতিক প্রভাব তুলে ধরে মন্ত্রী বলেন যে সরবরাহ ব্যয় হ্রাস করলে বাণিজ্য বৃদ্ধি পাবে, মাথাপিছু আয় বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিকভাবে দুর্বল অংশকে সহায়তা করা যাবে। বিকল্প জৈব জ্বালানির ব্যবহার দূষণ হ্রাস করবে এবং কৃষিজাত পণ্যের চাহিদা বৃদ্ধির মাধ্যমে কৃষকদের উপকার করবে। তিনি আরও জানান যে 2 বছরের মধ্যে মন্ত্রকের বার্ষিক রাজস্ব 1 লক্ষ কোটি টাকারও বেশি বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ভালো পরিকাঠামো দেশের মেরুদণ্ড এবং 2027 সালের মধ্যে 5 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্য অর্জনের জন্য দীর্ঘস্থায়ী সড়ক উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মন্ত্রী জানিয়েছেন। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ভারতে SJ-100 অসামরিক বিমান উৎপাদনের জন্য রাশিয়ার জয়েন্ট স্টক কোম্পানি ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশে অসামরিক বিমান চলাচল খাতের জন্য এই যুগান্তকারী পদক্ষেপের প্রশংসা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন সৌরশক্তি উৎপাদনে ভারত বিশ্বের 3য় স্থানে রয়েছে। লক্ষ্যমাত্রা 50% ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে। নতুন দিল্লিতে আন্তর্জাতিক সৌরজোটের 8ম অধিবেশনে যোগ দিয়ে মন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান ভারত জীবাশ্ম জ্বালানি আমদানি অনেকাংশে হ্রাস করেছে, ফলে দূষণ রোধে খরচ হ্রাস করা সম্ভব হয়েছে। পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনে সেই অর্থ ব্যয় করা হবে। ISA has entered into the Memorandum of Understanding for the partnership with the 6 organizations. The working document contains the copies of the MOUs signed by the ISA with these organizations. The Standing Committee in 13 meeting recommended to place these partnerships established by the International Solar Alliance in the Assembly for their ratification. উপরাষ্ট্রপতি CV রাধাকৃষ্ণন বলেছেন দেশকে 2047 সালের মধ্যে বিকশিত ভারত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নাগরিকদের কঠোর পরিশ্রম করা উচিত। তামিলনাড়ু কোয়েম্বাটোর সিটিজেন্স ফোরামে ভাষণে আজ উপরাষ্ট্রপতি বলেন যে শিল্পে শ্রমিক এবং কৃষিতে কৃষকরা দেশের বিকাশ ও উন্নয়নের মেরুদণ্ড। কেনিয়ার উপকূলের কাছে কোয়ালেতে 12 জন আরোহী নিয়ে একটি বিমান ভেঙে পড়েছে। বিমানটি দিয়ানি থেকে মাসাই মারার কিচওয়া টেম্বো যাচ্ছিল। কেনিয়ার অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে যে সরকারি সংস্থাগুলি ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে। সমাজ মাধ্যমে শেয়ার করা ছবি এবং ভিডিওতে দেখা গেছে যে বিমানটি আগুনে পুড়ে গেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং জাপানের প্রধানমন্ত্রী সানেই তাকাইচি আজ টোকিওতে বাণিজ্য ও বিরল খনিজ পদার্থ সমন্বয় 2টি চুক্তিতে স্বাক্ষর করেছে। প্রথম চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে জাপানের $550 বিলিয়ন বিনিয়োগের পরিবর্তে জাপানের রপ্তানি করা পণ্যের ওপর 15% কর ধার্য হবে। ইডেনে 4 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা 141 রানে গুজরাটকে পরাজিত করেছে। আর চতুর্থ তথা শেষ দিনে সকালে বাংলা 8 উইকেটে 241 রান তুলে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। জাপানের বিরতির পর গুজরাটের দ্বিতীয় ইনিংস 185 রানে শেষ হয়ে যায়। উর্জিত প্যাটেল 109 রানে অপরাজিত থাকেন। বাংলার হয়ে মোহাম্মদ শামি 5 উইকেট নিয়েছেন। বাংলা তাদের খেলা 2টি ম্যাচে জয় পেয়ে 12 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ সিতে 3য় স্থানে রয়েছে। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রক আজ জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী মাসের 4 তারিখ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। যোগ্য ক্রীড়াবিদ, কোচ এবং প্রতিষ্ঠানগুলি www.dbtyas.sports.gov.in এ অনলাইনে তাদের আবেদন জমা দিতে পারবেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 8ম বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্সের অনুমোদন দিয়েছে। 18 মাসের মধ্যে কমিশনকে তাদের সুপারিশ সরকারের কাছে জমা দিতে হবে।
অতি প্রবল ঘূর্ণিঝড় মান্থা আজ রাতের মধ্যে অন্ধ্র উপকূলের মাছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্যে কাকিনাড়ার কাছে স্থলভাগ অতিক্রম করবে। খবর এখনকার মতো এই পর্যন্ত। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচিতে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্সে অনুমোদন দিয়েছে। ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি। কলকাতাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৬ই নভেম্বর থেকে শুরু হচ্ছে। ইডেনে ৪ দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা ১৪১ রানে গুজরাটকে পরাজিত করেছে। আসছে বিস্তারিত খবরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআরে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। সংবিধান অনুযায়ী যাদের ভোটাধিকার স্বীকৃত তাদের আতঙ্কের কোনো কারণ নেই বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার সূচনায় তিনি আজ স্বীকৃত সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট কংগ্রেস এক সুরে এসআইআর এর নামে এনআরসি চালুর চেষ্টার অভিযোগ তোলে। এর প্রেক্ষিতে মুখ্য নির্বাচনী আধিকারিক প্রতিশ্রুতি দিয়েছেন ১০০% স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি করা হবে। এর আগেও এসআইআর হয়েছে, সাংবিধানিক প্রক্রিয়া মেনেই এই এসআইআর হবে বলে তিনি জানিয়েছেন। এটা তো একটা গভর্নমেন্ট স্কিম আছে, যেরকম আগে স্কিম আছে, এটা ইসিআই থেকে আছে। এটা তো এক্সারসাইজ অনেকবার আগে হয়ে গেছে। লাস্ট টাইম পশ্চিমবঙ্গে 2002 হয়েছে, গোটা কান্ট্রিতে আগেও হয়েছে, বিহার হয়ে গেছে কিছুদিন আগে। তো আশঙ্কা তো কোনো প্রবলেম নেই। প্রত্যেক জিনিসকে আমরা টেক কেয়ার করবো। প্রত্যেক লোককে যেটা আছে আমরা পৌঁছবো ওদের কাছে। 3 বার 4 বার বিএলও যাবেন, কোনো লোক থাকবে না, নিচে ফর্ম দিয়ে দেবেন। কোনো পরিযায়ী শ্রমিক আছে, কিউআর কোড থেকে করতে পারে, ওর ফ্যামিলি মেম্বার সাইন করতে পারে, আপনার অনলাইন ফর্ম ভরতে পারেন। তিনি জানান, একাধিক পদ্ধতিতে সমস্ত ভোটারদের তথ্য খতিয়ে দেখা হবে। নির্বাচন কমিশনের বিপুল সংখ্যক কর্মীদের পাশাপাশি আধুনিক তথ্য নির্ভর ব্যবস্থা থাকবে। জেলায় জেলায় থাকবে হেল্প ডেস্ক। এদিকে রাজ্যে আজ থেকেই শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। একই সঙ্গে শুরু হয়েছে ফর্ম ছাপা ও বিএলওদের প্রশিক্ষণের কাজ। চলবে ৩রা নভেম্বর পর্যন্ত। ৪ঠা নভেম্বর থেকে পরবর্তী 1 মাস এই এনিউমারেশন প্রক্রিয়া চলবে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ই ডিসেম্বর। ওই দিন থেকে 2026-এর 8ই জানুয়ারি পর্যন্ত এ সংক্রান্ত কোনো অভাব অভিযোগ বা আপত্তি জানানো যাবে। 31শে জানুয়ারি পর্যন্ত সেই সংক্রান্ত শুনানি ও যাচাইয়ের কাজ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 2026-এর 7ই ফেব্রুয়ারি। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উদ্যোগে শিলিগুড়িতে দলীয় কার্যালয়ের সামনে শুরু হল এসআইআর সহায়তা শিবির। এই ক্যাম্পে সাধারণ মানুষ ভোটার তালিকা সংশোধনের সুযোগ পাবেন। বিধায়ক জানিয়েছেন, অনেকেই এই প্রক্রিয়া সম্পর্কে সচেতন নন, তাদের সুবিধার্থেই এই উদ্যোগ। উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রদীপ কর নামে ওই ব্যক্তি নিজের ঘরেই আত্মঘাতী হন বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে। সেখান থেকে উদ্ধার হওয়া কাগজ এবং পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরেই তিনি এনআরসি নিয়ে আতঙ্কে ছিলেন। তবে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই জানা যাবে। এদিকে বিজেপি নেতা জয় সাহা বলেছেন, উদ্ধার হওয়া কাগজটি আদৌ ওই ব্যক্তির সুইসাইড নোট কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এ বিষয়ে উপযুক্ত তদন্ত হওয়া প্রয়োজন। তৃণমূল কংগ্রেস এসআইআর ও এনআরসি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ই এসআইআর নিয়ে ভয়ের বাতাবরণ সৃষ্টি করছে। এদিকে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ডাকা সর্বদলীয় বৈঠকেও তৃণমূল কংগ্রেস ও বাম দলের প্রতিনিধিরা এই মৃত্যুর ঘটনার পিছনে এনআরসি আতঙ্ক নিয়ে সরব হন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি অভিযোগ করেছেন, এসআইআর আসলে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এর পাল্টা হিসেবে অভিষেক ব্যানার্জির বক্তব্যের তীব্র নিন্দা করে বলেছেন, তৃণমূল কংগ্রেস নেতা কোনো প্রমাণ ছাড়াই নির্বাচন কমিশনের বিরুদ্ধে মন্তব্য করেছেন এবং মুখ্য নির্বাচন কমিশনারকে হুমকি দিয়েছেন। তাতে অবিলম্বে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। শ্রী মজুমদার জানান, এসআইআর এর মূল উদ্দেশ্য হল বৈধ ভোটারদের তালিকায় রাখা এবং অবৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া।
কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্সে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ সাংবাদিকদের বলেন, এই বেতন কমিশন গঠনের দিন থেকে 18 মাসের মধ্যে তার সুপারিশগুলি জমা দিতে হবে। একজন চেয়ারপারসন, একজন অস্থায়ী সদস্য এবং এক সদস্য সচিবকে নিয়ে গঠিত হবে এই কমিশন। 8th पे कमीशन को आज माननीय प्रधानमंत्री जी ने अप्रूव किया और ये बहुत बड़ा महत्वपूर्ण फैसला है। अब करीब करीब सभी राज्य सरकारों ने इसमें सहयोग दिया है। 18 मंथ्स के अंदर ये रिपोर्ट आएगी इसकी 8th पे कमीशन। जस्टिस रंजना प्रकाश देसाई को इसका चेयरपर्सन बनाया गया। आप सब पुलक घोष फ्रॉम एंड मिस्टर पंकज जैन हु इज सेक्रेटरी पेट्रोलियम एंड नेचुरल गैस, he will be the members। কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় কলেজের অভিযুক্ত নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায় জামিন খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা তরুণী। বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাসের বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এদিকে ডিজিটাল দুনিয়ায় নারীদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে কেন্দ্রের নির্ভয়া প্রকল্পের তহবিল থেকে কলকাতা পুলিশ এলাকায় সাইবার অপরাধ দমনে বিশেষ পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। এর আওতায় প্রায় 6 কোটি টাকা খরচ করে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সাইবার অপরাধ তদন্ত ল্যাবরেটরি গড়ে তোলা হবে। ঢেলে সাজানো হবে তদন্তের নানা পরিকাঠামো। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। অতি প্রবল ঘূর্ণিঝড় মান্থা এখন বিশাখাপত্তনম থেকে 290 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং গোপালপুর থেকে 510 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। ক্রমশ উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে আজ রাতের মধ্যে সেটি অন্ধ্র উপকূলে মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্যে কাকিনাড়ার কাছ থেকে স্থলভাগ অতিক্রম করবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। এর প্রভাবে কলকাতাতে আগামী 2 দিন আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বলেও তিনি জানান। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের থেকে বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে আজ সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে অনেক জায়গাতেই, বাকি জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হতে পারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলার 1-2 জায়গায় হতে পারে। ঘূর্ণিঝড় মান্থার সতর্কতায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকার উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতির প্রস্তুতি নিয়ে মুখ্য সচিব মনোজ পান্ত আজ নবান্ন থেকে 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলা ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে আগামী মাসের 6 তারিখ ধনধান্য প্রেক্ষাগৃহে। এবারের উদ্বোধনী ছবি 1961 সালে নির্মিত উত্তম কুমার অভিনীত, অজয়কর পরিচালিত সপ্তপদী। একটি প্রতিবেদন। 39টি দেশের 43টি কাহিনী, 19টি স্বল্পদৈর্ঘ্য ও 10টি তথ্যচিত্র, মোট 215টি ছবি থাকছে এবারের চলচ্চিত্র উৎসবে। নন্দন 1, 2, 3, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, চলচ্চিত্র শতবার্ষিকী ও রবীন্দ্র ওকাগুরা ভবন সহ মোট 21টি প্রেক্ষাগৃহে উৎসবের ছবিগুলি প্রদর্শিত হবে, জানালেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস। এনভায়রনমেন্টের উপরে আমরা খুব জোর দিচ্ছি, যেহেতু চারিদিকে গ্লোবাল ওয়ার্মিং চলছে, এই পৃথিবীর উপর তার প্রভাব পড়ছে। সেই এনভায়রনমেন্টে এবার আমরা 4টে সিনেমা দেখাচ্ছি। শতবার্ষিকী শ্রদ্ধাঞ্জলিতে এবার থাকছেন ঋত্বিক ঘটক, রিচার্ড বার্টন, স্যাম পেকিনপা, সন্তোষ দত্ত, সলিল চৌধুরী ও রাজ খোসলা। তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি শান্তনু বসু জানান, এবার সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা দিতে আসছেন শোলের পরিচালক রমেশ শিপ্পি। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। 4 দিনের জগদ্ধাত্রী পুজোর আজ সপ্তমী। হুগলি চন্দননগর, মানকুণ্ড, ভদ্রেশ্বরে পুজো উপলক্ষে উৎসবে মেতেছেন মানুষ। চন্দননগরের নজরকাড়া আলোক কারুর কাজ, প্রতিমা ও মণ্ডপসজ্জা দেখতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে। এদিকে চন্দননগরের কানাইলাল পল্লীতে আজ জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ে, আহত হয়েছেন 2 জন। ইডেনে 4 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা 141 রানে গুজরাটকে পরাজিত করেছে। আজ চতুর্থ তথা শেষ দিনে সকালে বাংলা 8 উইকেটে 214 রান তুলে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। ম্যাচ জয়ের জন্য গুজরাটের প্রয়োজন ছিল 327 রান। চা পানের বিরতির পর গুজরাটের দ্বিতীয় ইনিংস 185 রানে শেষ হয়ে যায়।
গোয়ার বাম্বলিমে আজ সুপার কাপ ফুটবলে ইস্টবেঙ্গল 4-0 গোলে চেন্নাইন এফসিকে হারিয়ে দিয়েছে। ফতোরদা স্টেডিয়ামে আজ অন্য ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ডেম্পো এসির মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা গোলশূন্য রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচিতে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্সে অনুমোদন দিয়েছে। 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 6 নভেম্বর থেকে শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হল।